দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার চাপে আয় কমে গেছে 20 ভাগ পরিবারের, ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়েছে 70 ভাগকে, পরিসংখ্যান ব্যুরোর জরিপ। করোনায় ক্ষতিগ্রস্তদের ক্ষুদ্র ঋণের সুদ হার কমিয়েছে পিকেএসএফ, বাড়ানো হয়েছে পরিশোধের সময়সীমা। রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসনে নেওয়া প্রকল্পের সময় বাড়ছে 3 বছর, ব্যয় বাড়ছে 90 ভাগ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। করোনার প্রভাবে দেশের পরিবার প্রতি আয় কমেছে 20 ভাগ, তবে এর তুলনায় ব্যয় কমেছে কম। এই ব্যয় মেটাতে সমস্যায় পড়েছে 70 ভাগ পরিবার। মার্চ থেকে আগস্ট সময়কালে করোনার প্রভাব বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর এক ধারণা জরিপে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। করোনা ভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে স্থবিরতা তৈরি হয়েছে তা সরাসরি প্রভাব ফেলেছে মানুষের আয়ের উপর। মার্চ মাসে যেখানে দেশের পরিবার প্রতি গড় আয় ছিল 19,425 টাকা, আগস্টে তা নেমে এসেছে 15,492 টাকায়, অর্থাৎ 6 মাসে আয় কমেছে 20 ভাগের বেশি। তবে আয় কমলেও সে হারে কমেনি ব্যয়ের পরিমাণ। মার্চ মাসে খানাভিত্তিক ব্যয় ছিল 15,403 টাকা, আগস্টে যা প্রায় 6.5 ভাগ কমেছে। এ সময় আয় কমে যাওয়ার সমস্যায় পড়েছে প্রায় 70 ভাগ পরিবার। জীবিকার ওপর কোভিডের প্রভাব বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জীবনমান যতটা বলা হচ্ছিল যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অতটা ক্ষতিগ্রস্ত হয় নাই। মানুষে কষ্ট করে অ্যাডজাস্ট করে নিয়েছে। এটাকে বলে কোপিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হাউ দে কোপড, কীভাবে এটা মোকাবিলা করেছে। আয় ফল করেছে 20 ভাগ, ব্যয় হ্রাস করেছে মাত্র 6 ভাগ। তার মানে সে অ্যাডজাস্ট করে ফেলছে। 1000 পরিবার বা খানার উপর এই ধারণা জরিপ পরিচালনা করা হয়, যার মধ্যে 21 ভাগের বেশি খানা সরকারি সহায়তা বা ত্রাণ নিয়েছে করোনাকালীন সময়ে। সহায়তা নেওয়া খানাগুলোর মাসিক গড় আয় 20,000 টাকার নিচে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষেরাই সরকারি ত্রাণ বা সহায়তা নিয়েছে। যে সকল পরিবারের মাসিক আয় 20,000 টাকার নিচে, তারাই আমাদের সরকারের এই সকল অনুদান, ওইগুলো না, ওই যে বড় বড় অনুদান যেগুলো, ওইগুলো না, সোশ্যাল সেফটি নেট প্লাস কম দামি চাল প্লাস 2,500 টাকা সরাসরি, এইগুলা পেয়েছে সব এরাই পেয়েছে, নিম্ন আয়ের পরিবার সমূহ। জরিপ বলছে করোনায় কৃষি শ্রমিকদের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনমজুর পেশাজীবীরা। মার্চে দিনমজুরের সংখ্যা ছিল 8.21 ভাগ, এপ্রিল থেকে জুলাই সময় তা নেমে আসে অর্ধেকে, তবে সেপ্টেম্বরে তা আবার বেড়ে দাঁড়িয়েছে 7.5 ভাগে। একইভাবে করোনা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরাও, কমতে শুরু করেছে বেকারত্বের হারও। এপ্রিল থেকে জুলাই সময় বেকারত্বের হার 22.39 ভাগে উঠেছিল, সেপ্টেম্বরে তা নেমে এসেছে 3.25 ভাগে। অলমোস্ট আমাদের ইকোনমি রেজিলিয়েন্স একটা কথা বলে উঠে দাঁড়াবার সক্ষমতা প্রচুর আছে এবং লোকগুলো দাঁড়িয়ে গেছে। এবং আমাদের কমন সেন্স থেকেও মনে হয় যে মোটামুটি যারা যে কাজে ছিল ফিরে এসছে। বাসার কাজ হোক, রিক্সার কাজ হোক, ভেজিটেবলের কাজ হোক, তারা ফিরে এসছে। অর্থনীতির এমন ইতিবাচক পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায়। সময় মতো পদক্ষেপটা নিয়েছিলাম, কারণ কত টাকা আছে কি আছে সেটা চিন্তা করিনি। একটাই চিন্তা করেছিলাম যে না, আমাদের মানে এই দুঃসময় আমাদের অর্থনৈতিক টাকাটাকে যদি গতিশীল রাখতে হয়, তাহলে অবশ্যই সেখানে আমাদের পৌঁছাতে হবে, মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। আর এই যে সাধারণ মানুষ যারা একেবারে মানে আসলে কোনো কাজ না থাকলে তাদের তো জীবনটা চালানোই মুশকিল, তাদেরকেও যে নগদ অর্থ সাহায্য করা বা বিভিন্ন সেক্টরে আমরা টাকা পাঠিয়েছি সরাসরি, সেগুলিও কিন্তু খুব কাজে লেগেছে। সভায় 1,649 কোটি টাকা ব্যয়ে 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরকারের প্রণোদনার ঋণের সুদ হার 24 ভাগ থেকে কমিয়ে 18 ভাগে নির্ধারণ করেছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। সেই সঙ্গে সাধারণ ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে পরিশোধের সময়সীমা 1 বছর হলেও বিশেষ এই ঋণের ক্ষেত্রে সেটি 2 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। সাদাত হোসেনের রিপোর্ট। কোভিডের ধাক্কা কম বেশি লেগেছে সব ব্যবসাতেই, তবে সক্ষমতার বিচারে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ক্ষুদ্র ব্যবসাগুলোর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। পুঁজি হারিয়ে ব্যবসাও বন্ধ হয়েছে অনেকের। এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজির যোগানে 2,000 কোটি টাকা ঋণ প্রণোদনা দিয়েছে সরকার। এর মধ্যে 500 কোটি টাকা বিতরণে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফকে। সংস্থাটির ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় বিতরণ করা হচ্ছে
এই ঋণ। এটা বোধহয় কর্মসংস্থান ব্যাংককে দিয়েছে, আর পল্লী সঞ্চয় ব্যাংক এবং পিকেএসএফ কে, এরকম 4টি প্রতিষ্ঠানকে 2000 কোটি টাকা স্পেশাল প্রণোদনা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যে 500 কোটি টাকা, যে টাকাটা আমরা মাঠে দিব, এটা জাস্ট একটা এই কোভিড-19টাকে মোকাবেলা করার জন্য, যে এই মুহূর্তে যারা চাকরি হারিয়ে ফেলেছে, যুবক আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা এই লোনটা দিব। প্রণোদনার এই ঋণ বিতরণে সুদের হারে পরিবর্তন এনেছে পিকেএসএফ। শতকরা 18 হারে ঋণ নিতে পারবেন গ্রাহকরা, যেখানে তাদের অন্য সব ঋণে সুদের হার 24% পর্যন্ত। 6 মাস পর থেকে ঋণের কিস্তি পরিশোধ করা যাবে, সর্বোচ্চ সময় পাওয়া যাবে 2 বছর পর্যন্ত। সরকারের কাছ থেকে পাওয়া 250 কোটি টাকা এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ করা সংস্থাটির সহযোগী প্রতিষ্ঠানগুলোকে বিতরণ করেছে পিকেএসএফ। তাদের কাছে আমাদের অন্য লোন আছে, সেই লোনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে আমাদেরকে অনেক কিছু ছাড় দিতে হয়েছে। তার মানে একটি হচ্ছে তার রেট অফ ইন্টারেস্ট, 2 নম্বর হচ্ছে তার মেয়াদটা। এটা আপনারা জানেন যে মাইক্রো ক্রেডিট হয়তো সাপ্তাহিক বা মাসিক এখানে আমরা 6 মাসেরও একটা সুযোগ পেয়ে যাচ্ছি, এবং 6 মাসে 15 টাকা দেওয়ার দরকার নাই, সে যদি আংশিক টাকা দেয় এবং 2 বছরের টাকাটা পরিশোধ করলেই হয়। এই দরিদ্র মানুষগুলোর পক্ষে আনুষ্ঠানিক খাতে ঋণের প্রাপ্তি সম্ভব নয়, ফলে পিকেএসএফ যে এখন সুদের হার কমিয়েছে, তার ফলে তার সুবিধাভোগীদের যারা অত্যন্ত ক্ষুদ্র উদ্যোগের সাথে আছেন, তারা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন, এবং এই যে একটা কম আগের তুলনায় যে কম ইন্টারেস্টে তারা ঋণ পাচ্ছেন, এইটা তাদেরকে হেল্প করবে তাদের কোভিড-19-এর ক্ষতি কাটিয়ে উঠতে। কোভিড আক্রান্ত উদ্যোক্তাদের সহায়তায় বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকেও প্রায় 3000 কোটি টাকা পাবার কথা আছে পিকেএসএফ-এর। সেসব ঋণও 18% সুদে বিতরণের পরিকল্পনা করছে সংস্থাটি। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পুনর্বাসনে সরকারের উন্নয়ন প্রকল্পের মেয়াদ আরও 3 বছর বাড়ানো হচ্ছে। বাড়ছে ব্যয়ের পরিমাণও, যদিও বাড়তি এই অর্থের বড় অংশই যোগান দেবে বিশ্বব্যাংক সহ বিভিন্ন দাতা গোষ্ঠী। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে সংশ্লিষ্ট প্রকল্পটির প্রথম সংশোধনের অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে প্রকল্পের ব্যয় 930 কোটি টাকা বেড়ে 1987 কোটি টাকায় দাঁড়িয়েছে। বাড়তি এই অর্থ দিয়ে কক্সবাজারের 6টি সহ দেশের 8টি উপজেলায় রোহিঙ্গাদের পুনর্বাসনের কাজ করা হবে, যার আওতায় সাইক্লোন সেন্টার, সড়ক, সেতু, কালভার্ট ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, এসব উন্নয়ন প্রকল্পের বড় অংশ থাকবে স্থানীয় অধিবাসীদের জন্য। 2024 সালের জুনের মধ্যে এসব কাজ শেষ করার কথা রয়েছে। এই প্রকল্পটি সহ মোট 4টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে, যার মোট খরচ 1649 কোটি টাকা। রোহিঙ্গারা অবশ্যই এফেক্টেড, কিন্তু রোহিঙ্গাদেরকে খাতির যত্ন করতে গিয়ে আমাদের ভাই বোনেরা ওখানে যারা বসবাস করে তারা সামনে পড়ে গেছে, তাদের জীবনের উপরে এটা নেতিবাচক প্রভাব আছে, এগুলো দেখা উচিত। এই জন্য যে এই যে বর্ধিত প্রকল্প যেটা এখন লেট্রিনস, আদার ওয়াটার, রোডস করা হবে অন্য অন্য হোস্ট কমিউনিটির মধ্যে, স্থানীয় কমিউনিটিরা যাতে কিছু উপকার পেতে পারে। দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। অভিযোগ রয়েছে, পেঁয়াজ আমদানি বন্ধের খবর পেয়েই মধ্যস্বত্বভোগী মজুতদাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে এই পণ্যের বাজার। অথচ হাড়ভাঙা পরিশ্রমের পরও পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার সবচেয়ে বড় পেঁয়াজের বাজার কাশীনাথপুর হাট। গত বৃহস্পতিবার এ হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে মন প্রতি 2800 টাকা, অথচ পরের হাট রোববারে মন প্রতি 400 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হয়েছে 3200 টাকায়। আড়তদারদের অভিযোগ, আমদানি বন্ধের কারণেই প্রতি হাটেই বাড়ছে পেঁয়াজের দাম। দেশে পিদির অভাব বলে তার বাইরে তো আমরা তার আনবির পাই না, আনে সরকার আনে 2 দিন আমদানি করে 3 দিনের মাঝে নাই হয়ে যায়। তার সিলিসি টাকা এখান থেকে কিন্তু না, ওরা কিন্তু ওই লোকে পোটের মাল পোটে নাই, তারা হাটে নামছে, এই জন্য দামটা বাড়ছে। একই অবস্থা জেলার বেড়া, চিনাখড়া ও বনগ্রাম হাটেও। এসব হাট থেকেই পেঁয়াজ কিনে নিয়ে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। তাদের মতে পেঁয়াজের দাম বাড়ে গণমাধ্যমে পেঁয়াজ আমদানির বন্ধের খবরে। পর্যাপ্ত মজুত থাকলেও ব্যবসায়িক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এ পণ্যের দাম। পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ থাকা সত্ত্বেও তারা পেঁয়াজটা আর কি বাজারে দিচ্ছে না, মানে একটু বেশি দামের আশায় আর কি তারা এটা স্টক করে রেখেছে। যদি এখানে 3000 কিনি, আমাদের খরচ আছে কেজিতে 5 টাকা। ঢাকা নিয়ে গেলে কারণ বাজারে 5 টাকা 4.5 টাকা খরচ আছে, 75 টাকা কিনলে পরে যায় 80 টাকা। সংবাদপত্রে খবর আসলো যে ইন্ডিয়া থেকে আর পেঁয়াজ দিবে না,
ঠিক তার পরের দিনই 3 থেকে 4 গুণ পেঁয়াজের দাম বেড়ে গেল। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের অভিযোগ, তাদের কাছে যখন পেঁয়াজ থাকে না তখনই দর বাড়ে। পরিশ্রমের পরেও তারা পান না ন্যায্য মূল্য। আমরা কৃষক তো টাকা পাইনি, তো ধরেন 1 মণ পেঁয়াজ 1500-1600 টাকা খরচ, লেবারে ধরেন খরচ। না, আমাদের কৃষক যে জন্মাচ্ছে তাদেরকে 1500 পার মনে যাচ্ছে খরচ জন্মানোর সময়, কিন্তু এখন কিন্তু দাম ওরকম পাওয়া যাচ্ছে না, কৃষক পাচ্ছে না, টাকা পাচ্ছে সব আড়তদাররা, ব্যবসায়িকরা। শতকরা 75 জন কৃষকের হাতে এখন পেঁয়াজ নাই। পেঁয়াজ এখন ধরেন যারা ব্যবসা করে বাদাই আছে, রাহিত হয়েছে। আমাদের গৃহস্থ শেষ হয় সাল্লি পরে কোটিপতি যারা তারাই পাঠিয়েছে, আমার তো আল্লাহ কিছুই দিচ্ছে না। পেঁয়াজ মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পাবনার জেলা প্রশাসক। আমরা বাজারটা মনিটর করছি, যে কোথাও যদি আড়তদারি বা মজুতদারি হয় অথবা কোনো অসাধু ব্যবসায়ী বা অসৎ উদ্দেশ্যে কেউ যদি মজুত করার চেষ্টা করছে, সেগুলো কিন্তু আমরা কঠোর হাতে নিয়ন্ত্রণ করছি। তবে আমদানি এবং টিসিবির মাধ্যমে বিক্রি বাড়িয়ে পেঁয়াজের ঊর্ধ্বগতির লাগাম এখনই টেনে ধরতে হবে, এমনটাই মনে করেন সাধারণ মানুষ। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4928-এ। মোট লেনদেন হয়েছে 1067 কোটি টাকার। লেনদেনকৃত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 115টির, কমেছে 187টির দর, আর অপরিবর্তিত রয়েছে 53টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরু থেকে বাজারে আজ একটি সেল প্রেশার লক্ষ্য করা যায় এবং দিন শেষে ইন্ডেক্স 17 পয়েন্ট হ্রাস পেয়ে 4928 পয়েন্টে ক্লোজ হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো আমরা ইন্ডেক্সে একটি কারেকশন লক্ষ্য করতে পেরেছি। লার্জ সেক্টরের মাঝে মূলত ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এবং এনবিএফএস সেক্টরের প্রাইস আমরা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ব্যাংক, ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড এবং ফার্মা সেক্টরের প্রাইস কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। টপ 10 গেনার মূলত ছিল টেক্সটাইল সেক্টর নির্ভর। টপ 10 গেনারের 5টি কোম্পানি ছিল মূলত টেক্সটাইল সেক্টরের। অপরদিকে টপ 10 লুজার মূলত ছিল ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। টপ 10 লুজারের 8টি কোম্পানি ছিল আজকে মূলত ইন্স্যুরেন্স সেক্টরে। বাজার হ্রাস পেলেও বাজারের গড় লেনদেন গত দিনের তুলনায় 10.6% বৃদ্ধি পেয়েছে। টানা 6 দিন পর বাজারের গড় লেনদেন আবারও 1000 কোটি টাকা ছাড়িয়েছে। গত দিনের মতো আজও বাজারের লেনদেন মূলত ছিল ইন্স্যুরেন্স সেক্টর ফোকাস। টপ 10 টার্নওভার মূলত 60টি কোম্পানি ছিল আজকে ইন্স্যুরেন্স সেক্টরে। সাশ্রয়ী দামে সারফেস সিরিজের নতুন ল্যাপটপ আনছে মাইক্রোসফট। সারফেস গো এবং সারফেস প্রো এক্স মডেলের নতুন সংস্করণ বাজারে আসবে আগামী 13ই অক্টোবর। নির্মাতারা বলছেন, মহামারী পরিস্থিতিতে ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে মডেলগুলোর কার্যকারিতা বাড়ানো হয়েছে নতুন ভার্সনগুলোতে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘরে কিংবা বাইরে যে কোনো পরিবেশে কাজ করা এবং বহনের জন্য চাই কম ওজনের ছোট ল্যাপটপ, কিন্তু তার কার্যকারিতা হতে হবে উচ্চগতি সম্পন্ন। ব্যবহারকারীদের এমন চাহিদাকে মাথায় রেখে মাইক্রোসফট নিয়ে এসেছে সারফেস সিরিজের নতুন ভার্সন সারফেস গো, যেটিতে থাকছে ইন্টেলের 10th জেনারেশন i5 কোয়াড কোর প্রসেসর, 16 জিবি র্যাম আর 256 জিবি স্টোরেজ সুবিধার হালকা ল্যাপটপটি ব্যবহারকারীদের দেবে অনলাইনে কথোপকথনের উন্নত অভিজ্ঞতা। 720 পিক্সেলের এইচডি ক্যামেরা ও ডলবি ডিজিটাল সাউন্ড প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে ল্যাপটপটিতে। And all the configurations, even at the entry level, are snappy and fast. And with cloud-connected experiences like Microsoft 365, you'll stay productive across all your tasks. Surface Laptop Go has up to 13 hours of battery life and has fast charging. That amount of power keeps up with you no matter what you're doing throughout your entire day. সারফেস গো পাওয়া যাবে আইস ব্লু, স্যান্ডস্টোন এবং প্লাটিনাম 3টি রঙে। ল্যাপটপটি বাজারে আসবে 13ই অক্টোবর, যার দাম পড়বে $549, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 47,000 টাকা। সারফেস গোর পাশাপাশি এবার সারফেস প্রো এক্স মডেলের উন্নত সংস্করণও বাজারে আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বলছে, অনলাইনে সৃষ্টিশীল কাজে যুক্ত থাকেন এমন ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে ল্যাপটপটির কার্যকারিতা আগের চেয়ে বাড়ানো হয়েছে বেশ কয়েক গুণ। এতে যুক্ত করা হয়েছে মাইক্রোসফটের উচ্চগতির SQ2 প্রসেসর। 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে এর একটি ভার্সনে, তবে 512 জিবি স্টোরেজের আরেকটি ভার্সনও পাওয়া যাবে। ব্যাটারি একবার ফুল চার্জে 15 ঘন্টার বেশি কাজ করা যাবে এতে। ল্যাপটপটির দাম শুরু হয়েছে $1,499 থেকে,
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1,27,000 টাকা। Playing such a central role, we wanted to build a surface for every person, work style, and location. Connectivity is so important these days, particularly when you consider the constraints we face in bandwidth. When your kids are gaming, or your husband is streaming Netflix, or your roommate is participating in a Teams call. করোনা মহামারীর পর থেকে ল্যাপটপ আর পিসির মতো তথ্য প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়ায় মাইক্রোসফটও তাদের পণ্য সম্ভারকে উন্নত করার ঘোষণা দিয়েছে। The way each of us is working right now, or learning, or teaching, and for sure how we're connecting is changing, and it continues to change. এরই মধ্যে সারফেস প্রো এক্স এবং সারফেস গোর প্রি অর্ডার নিতে শুরু করেছে মাইক্রোসফট। তবে এবার সারফেস প্রো সিরিজের 7 ভার্সনের নতুন কোনো সংস্করণ আনার ঘোষণা দেয়নি মাইক্রোসফট। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।